সোমা চক্রবর্তী, co-founder and managing director of Goodis Hospital. দোল মানে আমাদের মধ্যে আলাদা আবেগ কাজ করে, আমরা হারিয়ে যাই অন্য কোথাও। এই দোল আপনাদের জন্য যেন প্রচন্ড সুন্দর হয়ে ওঠে, আপনাদের জীবনে প্রত্যেকটা রং, এই যে 7টা রং আছে রামধনুর মতো, যাতে সব সময় বিচরণ করে। খেলা আর খেলার দর্শকদের জন্য আমার এই বার্তা রইল, আপনাদের দোল সবার শুভ হোক। খেলার খবরে আমি মৌসুমী রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের খেলা আর খেলা। বুলেট ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। শেষ হয়েছে আইএসএল এর গ্রুপ পর্যায়ের খেলা, নির্ধারিত হয়ে গেছে সুপার 6 এর 6টা দলের নামও। এই প্রাথমিক পর্বের ম্যাচগুলো কেমন হলো তাই নিয়ে বিশ্লেষণ করেছেন প্রাক্তন ফুটবলার সুমিত মুখার্জি। তিনি জানালেন, মোহনবাগান যে টিম করেছে আমার মনে হয় তুমি যদি র্যাঙ্কিং এ দেখো 1 to 4 মোহনবাগান। এখন আর আইএসএল চ্যাম্পিয়ন বা লিগ সেল নিয়ে চিন্তা করলে মোহনবাগানকে হবে না, মোহনবাগান বরং কনসেন্ট্রেট করতে হবে ক্লাব লিগ চ্যাম্পিয়নশিপ, ওয়ার্ল্ড ক্লাব চ্যাম্পিয়নশিপ। মোহনবাগান যে টিম করছে, যেসব প্লেয়ারদের নিয়ে আসছে, এই জায়গাটায় খুব কনসেন্ট্রেট করতে হবে। ইস্ট বেঙ্গলকে নিয়ে আমি বলি, ইস্ট বেঙ্গল এবছর কিন্তু দেখো, আমি এক্সপেক্ট করেছিলাম যে ইস্ট বেঙ্গল ক্লাব অন্তত 6 এর মধ্যে থাকবে। 6টা ম্যাচ হেরেছে। 6টা ম্যাচ হারার এই কারণেই হচ্ছে যে প্রি সিজন খুব ভালো হয়নি, লাক ফ্যাক্টর একটা থাকে, লাক ফ্যাক্টরও প্লে করেনি। এই সবগুলো যদি একসাথে ধরা হয় তাহলে এবছর ইস্ট বেঙ্গলের কিন্তু কিছু প্রবলেম হয়েছে। মোহামেডানের নিয়ে আমি কিছু বলবো না, কেন প্রথম বছর মোহামেডান বুঝলো আইএসএল কি র্যাঙ্কের টুর্নামেন্ট। আইএসএল এর মতো টিমের টুর্নামেন্ট খেলতে হলে কি র্যাঙ্কের প্লেয়ার নিয়ে আসতে হবে, কিভাবে করতে হবে, ওদের একটা বিরাট এক্সপিরিয়েন্স হলো। ফার্স্ট ইয়ারে এক্সপিরিয়েন্সের খুব দরকার ছিল। চলতি আইএসএল গ্রুপ পর্বের খেলায় নিজেদের শেষ ম্যাচ বেঙ্গালুরু এফসি কে হারিয়ে প্লে অফে খেলা নিশ্চিত করে ফেলেছে মুম্বাই সিটি এফসি। অ্যাওয়ে ম্যাচে বেঙ্গালুরুকে 2-0 গোলে হারিয়ে দেয় তারা। আর এই জয়ের ফলে লিগ টেবিলের ষষ্ঠ স্থানে উঠে এসেছে মুম্বাই। সেই সঙ্গে চূড়ান্ত হয়ে গেল প্লে অফে সুযোগ পাওয়া মোট 6টি দলের নাম। দ্বিতীয় নকআউট ম্যাচটিতে তৃতীয় এবং ষষ্ঠ স্থানে থাকা দল একে অপরের বিরুদ্ধে খেলতে নামবে। এরপর দুটো নকআউট ম্যাচে জয়ী দলগুলো আবার প্রথম এবং দ্বিতীয় স্থানে শেষ করা মোহনবাগান এবং গোয়ার বিরুদ্ধে সেমিফাইনাল খেলবে। প্লে অফ ম্যাচগুলো 29 এবং 30 মার্চ হতে পারে, আর সেমিফাইনালের প্রথম পর্ব হতে পারে 6 এপ্রিল এবং দ্বিতীয় পর্ব হতে পারে 7 এপ্রিল। প্লে অফের সূচি ঠিক কেমন হতে পারে? নকআউট 1 বেঙ্গালুরু এফসি বনাম জামশেদপুর এফসি, নকআউট 2 নর্থ ইস্ট ইউনাইটেড বনাম মুম্বাই সিটি এফসি, সেমিফাইনাল 1 দুটি পর্ব মোহনবাগান বনাম নকআউট 1 এর বিজয়ী দল, সেমিফাইনাল 2 এফসি গোয়া বনাম নকআউট 2 এর বিজয়ী দল। এবছর মে মাসে অরুণাচল প্রদেশে অনুষ্ঠিত অনূর্ধ্ব 19 স্যাফ চ্যাম্পিয়নশিপে ভারতের গ্রুপে রয়েছে নেপাল ও শ্রীলঙ্কা। প্রতিযোগিতা গ্রুপ বিন্যাস হয়েছে, ভারত রয়েছে গ্রুপ বিতে, গ্রুপ এ তে রয়েছে মালদ্বীপ, ভুটান ও বাংলাদেশ। এবারে অনূর্ধ্ব 19 স্যাফ চ্যাম্পিয়নশিপে খেলা হবে গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে। প্রতিযোগিতা শুরু 9 মে, ফাইনাল 18 মে। উদ্বোধনী ম্যাচে ভারতের প্রথম প্রতিপক্ষ শ্রীলঙ্কা, ভারতের দ্বিতীয় ম্যাচ 13 মে, প্রতিপক্ষ নেপাল। সেমিফাইনাল 16 মে, সেমিফাইনালের দুদিন পরে হবে ফাইনাল। ক্রিকেটের ডায়েরি। মিশন চ্যাম্পিয়ন্স ট্রফি সফল, এবার লক্ষ্য 2027 ওয়ানডে বিশ্বকাপ, যার আসর বসবে দক্ষিণ আফ্রিকার নামিবিয়া এবং জিম্বাবুয়েতে। এবার জেনেই 2027 বিশ্বকাপের আগে কতগুলো 50 ওভারের ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। সব ঠিক থাকলে বিশ্বকাপের আগে 27টা ম্যাচ খেলবে ভারত। এখন অবশ্য আইপিএল শুরু হবে, এরপর জুন জুলাইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ, তারপর বাংলাদেশের বিরুদ্ধে রয়েছে 3টে একদিনের ম্যাচ, এরপর অক্টোবর নভেম্বরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 3টে একদিনের ম্যাচ খেলবে ভারত। নভেম্বর ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 3টে একদিনের ম্যাচ খেলবেন রোহিতরা। 2026 সালের জানুয়ারিতে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে 3টে একদিনের ম্যাচ খেলবে ভারত। জুনে আফগানিস্তানের বিরুদ্ধে দ্বিপাক্ষিক একদিনের সিরিজ খেলবে ভারত, 3টি ম্যাচ হবে। এরপর জুলাই মাসে ভারত আবার যাবে ইংল্যান্ডে, সেখানে 3টি একদিনের ম্যাচ খেলবে। সেপ্টেম্বর অক্টোবরে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজ রয়েছে, তারপরে নিউজিল্যান্ডে গিয়ে একদিনের সিরিজ খেলবে ভারত। আর 2027 সালে বিশ্বকাপের আগে ঘরের মাঠে খেলবে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ। বিরাট কোহলির প্রতি ভিভ রিচার্ডসের মুগ্ধতা অজানা নয় ক্রিকেট বিশ্বের। আরো একবার ভিকের প্রশংসায় উচ্ছ্বসিত দেখালো ক্যারিবিয়ান কিংবদন্তিকে। এক ভার্চুয়াল কথোপকথনে তিনি বলেছেন, বিরাট সব সমালোচনার জবাব দিয়েছে বারবার। একদিনের বিশ্বকাপের আগেও ছন্দে ছিল না, কিন্তু 2023-এ সেই আসরে দুরন্ত ধারাবাহিকতাও দেখিয়েছিল। এটাই লড়াকু চরিত্রের পরিচয়। আমি বিরাটকে এজন্যই গ্রেট এবং কিংবদন্তি বলে মনে করি। দুঃসময় কাটিয়ে সবাই প্রত্যাবর্তন করতে পারে না। লড়াকু মানসিকতা, এনার্জি ও সেরাটা মিলে ধরার প্যাশন অনন্য করে তুলেছে কোহলিকে। ফিল্ডিং এর সময় বিরাটের প্রাণশক্তির নজর কেড়েছে ভিভের। আক্ষেপ রয়েছে নিজের খেলোয়াড়ি জীবনে যদি এমন জন্মনে থাকতে পারতেন।
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির পর আন্তর্জাতিক ক্রিকেটে এখন কিছুদিনের বিরতি। আইপিএল এর প্রস্তুতিতে ক্রিকেটাররা নিজেদের ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিচ্ছে। তবে ছুটি নেই গৌতম গম্ভীরের। জুনে ভারতীয় দলের ইংল্যান্ড সফর রয়েছে। তার আগে ভারতের এই দলের সঙ্গে সফরে যাবেন রোহিত বিরাটদের হেড কোচ। ভারতের প্রথম হেড কোচ হিসেবে ভারতীয় এই দলের সঙ্গে বিদেশ সফরে যাবেন গম্ভীর। গত কয়েক বছর ধরে জাতীয় ক্রিকেটে একাডেমি কোচদের ভারতীয় এই দল এবং অনূর্ধ্ব 19 দলের সঙ্গে দেখা যেত। জুনিয়রদের সঙ্গে একাধিকবার সফরে গিয়েছেন রাহুল দ্রাবিড় এবং ভিভিএস লক্ষ্মণ। দ্রাবিড় ভারতীয় দলের হেড কোচ হওয়ার পর জুনিয়র দলের দায়িত্ব বর্তায় লক্ষণের ওপর, কিন্তু এবার সেই ট্রেন্ড ভাঙতে চান গম্ভীর। নিজের ইচ্ছার কথা বোর্ডকে জানিয়েও দিয়েছেন তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর অবসর জল্পনায় জল ঢেলে দিয়েছেন রোহিত শর্মা। এবার তার অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন রিকি পন্টিং। বলেছেন, একমাত্র একদিনের বিশ্বকাপই রোহিতের হাতছাড়া হয়েছে, ফলে 2027 বিশ্বকাপ পর্যন্ত সম্ভবত খেলা চালিয়ে যাবেন রোহিত। কেরিয়ারে একটা পর্যায়ে পৌঁছে গেলে সকলেই তোমার অবসরে অপেক্ষা করে। ভালো খেললেও কেন সবাই এমনটা ভাবে জানি না। রোহিত সেই জল্পনাকে উড়িয়ে দিয়েছে, বুঝিয়ে দিয়েছে ও এখনো যথেষ্ট ভালো ছন্দেই রয়েছে। এই দলের সঙ্গে খেলাটা উপভোগ করছে, নেতৃত্ব উপভোগ করছে। মনে হচ্ছে রোহিত নিজের লক্ষ্যে স্থির রয়েছে। ওর মাথায় সম্ভবত 2027 সালের একদিনের বিশ্বকাপ। খেলাতে সময় হয়ে গেছে এখন একটা ছোট্ট ব্রেকের। ফিরছি ব্রেকের পর, দেখতে থাকুন খেলা আর খেলা। কেআরকে নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদন অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:25 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে। ব্রেকের পর ফিরে এলাম খেলা আর খেলাতে। বিদেশের ডায়েরি। অস্ট্রেলিয়া ইংল্যান্ড টেস্টের 150তম বার্ষিকী পালিত হবে মহাসমারোহে। 2027-এর 11 থেকে 15 মার্চ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে মুখোমুখি হবে এই দুই দেশ। ঐতিহাসিক এই টেস্ট খেলা হবে নৈশালকে। এই খবর জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এমসিজিতে এটাই হবে পুরুষদের টেস্টের প্রথম দিন রাতের ম্যাচ। এমসিজিতেই 1877 সালে প্রথম টেস্ট খেলেছিল অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। 1977-এ খেলা হয়েছিল শতবর্ষ টেস্ট। এই দুই টেস্টেই অস্ট্রেলিয়া 45 রানে হারিয়েছিল ইংল্যান্ডকে। এবার 2027-এ এই দুই দেশের 150তম টেস্টের অপেক্ষা। ক্রিকেট অস্ট্রেলিয়ার চিফ এক্সিকিউটিভ বলেছেন, এই টেস্ট ঘিরে উন্মাদনা তুঙ্গে উঠবে। তাই যাতে বেশি সংখ্যক মানুষ এমসিজিতে খেলা দেখতে পারেন তা সুনিশ্চিত করতেই ম্যাচ আয়োজন করা হবে নৈশালকে। মাঠে ভালো অনুশীলন ও ম্যাচ খেলার পেছনে যাদের অবদান সবচেয়ে বেশি তারা হলো মালি। আর এই মালিদের জন্য এবার নতুন ঘর তৈরি করে দিয়েছে বাগান কর্তৃপক্ষ, যা উদ্বোধিত হবে আগামী 20 মার্চ। এই নিয়ে প্রশ্ন করা হলে বাগান সচিব দেবাশিস দত্ত জানালেন, আমি মনে করি যাদের জন্য ক্লাব কেন খাস যদি ওরা না বজায় তাহলে কিন্তু কোনো খেলায় সেখানে সম্ভব নয়। সেই মালিকের ক্ষেত্রে এত বছরে কেউ সেইভাবে দেখাশোনা করেনি। ওই ভবনটির নাম হবে আমাদের বহুদিনের মালিক ভাসিয়া মালিক নামে, নাম হবে ভাসিয়া মালিক ভবন। এই নামে ওই ভবনটার নামকরণ হবে এবং মালিরা ওই ভবন নিতে পারে। মহেন্দ্র সিং ধোনির পর ভারতের দ্বিতীয় অধিনায়ক হিসেবে টি-20 বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ে 9 মাসের ব্যবধানে পরপর দুটো আইসিসি ট্রফি জয়ের বিরল নজির রোহিত শর্মার। ক্রিকেট ইতিহাসে অন্যতম সফল অধিনায়কের প্রশংসায় পঞ্চমুখ বীরেন্দ্র সেহবাগ। রোহিতের নেতৃত্বে ভয়ডরহীন ক্রিকেট খেলায় ভারতীয় ক্রিকেটে বিপ্লব এসছে। পাওয়ার প্লেতে আক্রমণাত্মক ব্যাটিং অন্যদের কাছে অনুসরণীয়। 37 বছর বয়সে চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে 76 রানের ইনিংস যা দেখে ধোনির নেতৃত্বে খেলার সেহবাগ বলেছেন, শুরুতে আমরা নেতা রোহিতকে সেভাবে গুরুত্ব দিইনি, কিন্তু রোহিত যেভাবে দল পরিচালনা করেছে, বোলারদের ব্যবহার করেছে, সতীর্থদের আগলে রেখেছে তা দেখে মুগ্ধ। একই সঙ্গে বিরোযোগ করে বলেছেন, রোহিত নিজের কথা ভাবে না, সবসময় দল আর সতীর্থর কথা বেশি ভাবে, সবাইকে নিয়ে সঙ্গে চলে, সেই জন্যই নেতা রোহিত বাকিদের থেকে অনন্য। কলকাতার ডায়েরি নিবেদন করছে গুডেস হসপিটাল। 20 মার্চ মোহনবাগানের পরবর্তী এক্সিকিউটিভ কমিটির মিটিং, এর পরেই নির্বাচনের দিনক্ষণ ঠিক হবে। দিনক্ষণ জানার পরেই আমাদের কাজে নামতে হবে, এমনটাই জানালেন বাগানের প্রাক্তন সচিব সঞ্জয় বসু। মেম্বারদের সাথে যোগাযোগ করা সারা বছরই লেগে থাকে। মেম্বাররাও ইলেকশন হলে আরো হবে,
আরো প্রচার বাড়বে, ইলেকশনে মেম্বারদের কাছে পৌঁছানো হবে। তো তারপর তারা বিচার করবে যে কি তাদের পক্ষে ভালো কি খারাপ। আবার আন্দোলিত হবে ফুটবল নগরী। কলকাতায় ফের পা রাখতে চলেছেন লিওনেল মেসি। সব ঠিকঠাক থাকলে চলতি বছরের নভেম্বর অথবা 2026-এর জানুয়ারি মাসে কলকাতায় আসবেন মেসি। আমেরিকা মায়ামিতে নিজের বর্তমান ক্লাব ইন্টার মায়ামিতে ভারতীয় সময় রাত 10:15 নাগাদ মেসি কলকাতায় আসার চুক্তিপত্রে স্বাক্ষর করেছেন। বাংলা, ইংরেজি এবং স্প্যানিশে মেসি কলকাতায় আসার কথা জানিয়েছেন। কেরল সরকার মেসির বিশ্বজয়ে আর্জেন্টিনা দলকে আমন্ত্রণ জানিয়েছে অক্টোবর নভেম্বরে। 2011 সালে যুব ভারতীতে ভেনেজুয়েলার সঙ্গে ফিফা ফ্রেন্ডলি ম্যাচে মেসি অধিনায়কের প্রথম আর্মব্যান্ড পরেছিলেন। কলকাতার ডায়েরি নিবেদন করলো গুড ডেজ হসপিটাল। খেলার খেলা আজকের মতো এই পর্যন্তই।